ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো ফ্লাইং আপ উইদাউট ডিস্টার্ব। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে একটি মেয়ে বলতে থাকে, এই হলো লিনিয়াং রিলেম, এটা কাল্টিভেটের জায়গা। এখানে অনেক সেক্টর রয়েছে এবং সেখানে কাল্টিভেটররা কাল্টিভেশন করে। সবারই উদ্দেশ্য ইমমর্টালিটি অর্জন করা। আমি ইউনহুয়া সেক্টর এক শিষ্য, আমার স্পিরিচুয়াল রুট নেই, তাই ইমমর্টালিটির স্বপ্ন আমি কখনোই দেখতে পারি না। তবে আমি হাল ছেড়ে দেব না, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই হলো সেই মেয়েটি যে আমাদেরকে এত কিছু বলছিল। তার নাম কংহো। এখন সে মেয়েদের মাঝে কিছু জামা কাপড় বিক্রি করছিল। সে মূলত কিছু কিছু জিনিস বিক্রি করে, যে টাকা দিয়ে সে স্পিরিচুয়াল যন্ত্রপাতি কিনতে চায়। হঠাৎ সে রাস্তার মাঝখানে কিছু শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসে। দেখা যায় ওখানকার ছোট একটা সেক্ট যার নাম উশিয়াও, সেই সেক্টের একটা মেয়ে রাস্তায় একটা ছেলেকে আটকে দিয়েছে। সে নিচে নেমে ছেলেটাকে বলতে থাকে, তুমি কি আমাকে দেখে ভয় পেয়ে গেছো? ছেলেটা বলে, আপনি আমার রাস্তায় দাঁড়িয়ে আছেন। সে বলে, চলো তাহলে আমরা একসঙ্গে ড্রিঙ্ক করি। সে কাছে আসতে চায়, তখন কংহো তাদের সামনে এসে দাঁড়ায়। মেয়েটি বলে, তোমার মনে হয় তুমি আমাকে বাধা দিতে পারবে? কংহো বলে, আমি না পারলেও আমার মাস্টার ওয়াংতং ঠিকই পারবে। সে ধীরে ধীরে ছেলেটিকে বলে, সত্যি কথা বলতে আমি ওর সঙ্গে পারবো না, তাই তোমাকে আমার সঙ্গে পালাতে হবে। এরপরে ওই মেয়েটি যখন তার উপর আঘাত করতে চায়, কংহো ছেলেটিকে নিয়ে পালিয়ে যায়। ছেলেটি মুখোশ খুললে কংহো বলে, তুমি তো দেখতে আসলেই অনেক সুন্দর। এই ছেলেটি লিনওয়ান সেক্টের সিনিয়র শিষ্য বা ইয়াং মাস্টার, যার নাম জংশি। তখনই কারো শব্দ পেয়ে কংহো তার মুখে আঙুল দেয়। তখন সে বুঝতে পারে তার ভেতরে স্পিরিচুয়াল এনার্জি ফিল হচ্ছে। জংশি তার হাত সরিয়ে দিলে কংহো আবার তার হাত ধরে রাখে, কারণ এনার্জি তার ভেতরে যাচ্ছিল, যার ফলে তার অনেক ভালো লাগছিল। তবে জংশি তার হাত সরিয়ে দেয় আর বলে, ওই মেয়েটার মতো তুমিও দেখছি ছেলে দেখলে পাগল হয়ে যাও। কংহো বলে, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই করিনি, আমি আরো তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। তখনই তারা একটা সিগন্যাল দেখতে পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চায়। তবে ওই সময় ওই মেয়েটা তার লোকজন নিয়ে তাদেরকে আবার ঘেরাও করে। সে তাদের উপর আক্রমণ করতে চাইলে জংশি নিজেই তাকে ডিফেন্ড করে। এরপর সে আরো আক্রমণ করতে চাইলে কংহোর একজন সিনিয়র এসে তাকে অ্যাটাক করলে ওই মেয়েটি তার লোকজন নিয়ে পালিয়ে যায়। এই সিনিয়র ছেলেটির নাম তান। সে কংহোকে বলে, মাস্টার তোমাকে এখনই যেতে বলেছে। কংহো জংশিকে বলে, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, তুমি বইয়ের দোকানে আমার জন্য অপেক্ষা করো, আমি আসব। এরপর জংশি বইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালে তার অ্যাসিস্ট্যান্ট লিনহুই সেখানে আসে। সে বলে যে, আপনি এখানে কি করছেন? জংশি বলে, একজনের জন্য অপেক্ষা করছি। দোকানদার তাদের জিজ্ঞেস করে যে, আপনারা কোন বই নেবেন? জংশি বলে, আমি মাস্টার রাইটারের বই নিতে চাই। লোকটি বলে, মাস্টার রাইটারের বই কেউ কেনে না, তাই আমি আর এগুলো স্টক করিনি। এদিকে কংহো বাইরে বের হতে পারছিল না, কারণ একটা ব্যারিয়ার দেওয়া ছিল। তার সিনিয়ররা তাকে বলে, মজা করার জন্য বাইরে যাবে, আজ আর যাওয়া হবে না। এদিকে এরা দুজন এখনো ওই বইয়ের দোকানে বাইরে বসেছিল। দোকানদার বলে, আজ তো দোকান বন্ধ করে ফেলবো, আপনারা না হয় কাল আসবেন। অন্যদিকে কংহো মনে মনে বলতে থাকে, ওর হাত ধরার পর মনে হলো আমার মধ্যে কিছু পাওয়ার চলে এসেছে, আমি কি চেষ্টা করে দেখব? যখনই সে তার পাওয়ার ব্যবহার করে তখন সেই ব্যারিয়ারটা ভেঙে যায়। কংহো নিজে নিজে বলতে থাকে, তার মানে উনি আসলেই অনেক পাওয়ারফুল। ওই সময় তার মাস্টার চলে আসে। সে বলে, কার কথা বলছো? কংহো বলে, আপনার কথাই বলছিলাম। তার মাস্টার বলে, শুনেছি তোমাকে নাকি কেউ মারতে চেয়েছে, চলো এখনই গিয়ে প্রতিশোধ নেব। তারা দুজন চলে আসে ওই মেয়েটার বাড়িতে এবং আড়াল থেকে তাকে দেখতে থাকে। হঠাৎ করেই তার মাস্টারের পেটে ব্যথা শুরু হয়। সে কংহোকে কোথাও যেতে না করে আর নিজে টয়লেটে চলে যায়। ওই সময় ওই মেয়েটার সেবকরা এসে বলে, আমরা ওই ছেলেটাকে পেয়েছি, সে চীন হোটেলে আছে। কংহো মনে মনে বলে, আরে আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। সে তখন তার মাস্টারের কাছে একটা খবর পাঠিয়ে দেয় যে, মাস্টার, আমি একজনকে বাঁচাতে যাচ্ছি, দয়া করে আমাকে খুঁজবেন না। এরপর কংহো জংশির কাছে গেলে জংশি একটা গুটি ছুড়ে দেয়, যার ফলে সে পড়ে যায়। কিন্তু তারপরও সে জংশিকে ধরে বলে, তাড়াতাড়ি চলো, বিপদ আসতে চলেছে। রাস্তায় এসে সে কতগুলো লোকের গায়ে সেই গুটি ছুড়ে দেয়। এরপর আবার পালাতে শুরু করে। পরে তারা ব্রিজের উপর দাঁড়িয়েছিল। কংহো জংশিকে একটা শীতের জামা পরিয়ে দেয়। জংশি বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? সে বলে, অবশ্যই আমি কোনো কিছুর আশাই করছি, তুমি তোমার হাতটা আমাকে দাও। আসলে আমি তোমাকে সত্যি কথা বলি, আমার কোনো স্পিরিচুয়াল রুট নেই, যার ফলে আমি ইমমর্টাল হওয়ার আশা দেখতে পারি না। তবে কেন জানি তোমাকে ছুলে আমার মধ্যে স্পিরিচুয়াল এনার্জি চলে আসে। জংশি বলে, মিথ্যা কথা,
এরকম কোনো কিছু আমি আজ পর্যন্ত শুনিনি। তোমার হয়তো অন্য কোনো মতলব আছে। কংহ বলে, মানছি তুমি দেখতে ভালো, তাই বলে আমি কোনো খারাপ মেয়ে নই। তখনই সে তার মাস্টারের চিৎকার শুনতে পায়। তার মাস্টার তাকে ডাকছিল। সে জংশিকে বলে, দয়া করে আমাকে বাঁচাও। জংশি এর পর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কংহ দেখতে পায় জংশি ঘুমিয়ে আছে। সে তখন তার হাত ধরতে চায়, তবে জংশি উঠে পড়ে। সে বলে, তুমি আবার আমাকে ইউজ করতে চাইছো? কংহ বলে, এটা খারাপ কি? তোমার তো আর ক্ষতি হচ্ছে না, আমার একটু লাভ হচ্ছে। তবে জংশি কোনো কিছুতেই রাজি হয় না। কংহ তার সঙ্গে ফাইট করতে চায়। সে তাকে ধরে ফেলে। ওই সময় লিনহুই এসে বলে, আমি ওই মেয়েটার কার্যকলাপের সব প্রমাণ পেয়েছি। এরপর তারা ওই মেয়েটার বাড়ির সামনে যায়। কংহ বলে, দেখো আমরা মাত্র 3 জন, আর ওরা ভেতরে কম হলেও 30 জন। তাই তোমরা একটু সাবধানে কথা বলো, আর যদি ভয় পাও তাহলে পালিয়ে যেও। জংশি বলে, আমরা লিনুয়াং সেক্টর, আমরা কেন ভয় পাবো? কংহ বলে, সত্যিই তো, তোমরা তো সব সেক্টরের উপরের সেক্ট। এরপরে তারা ভেতরে যায়। তবে ওই মেয়েটি কংহকে দেখে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কংহ বলে, তুমি জানো এরা লিনুয়াং সেক্ট থেকে এসেছে? মেয়েটি বলে, তাতে কি হয়েছে? আমি এদেরকে ভয় পাই নাকি? এমন কি, লিনুয়াং সেক্টরের সবচেয়ে ভালো ইয়াং মাস্টার জংশি যদি এখানে আসে, আমি তাকেও ভয় পাই না। জংশি বলে, তার মানে তুমি জংশিকেও ভয় পাও না? এই বলে সে নিজের ড্রাগন তলোয়ার দেখালে মেয়েটি ভয় পেয়ে যায়। এরপর সে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন। লিনহুই এক এক করে তার কর্মকাণ্ডের সব কিছু বের করতে থাকে। এরপরে তারা জিজ্ঞেস করে, তুমি এত পাওয়ারফুল কি করে হয়েছ? তখন সে বলে, সে নিষিদ্ধ ফল যার নাম লংগু সেটা খেয়েছে। তারা জিজ্ঞেস করে, সেই ফল তুমি কোথায় পেলে? মেয়েটি বলে, ইউনহুয়া সেক্টর চিয়ান নামে এক মাস্টার তাদের নিষিদ্ধ এরিয়া থেকে আমাকে এনে দিয়েছিল। এরপর তারা যখন চলে আসছিল তখন কংহ বলে, আচ্ছা, এই মেয়েটা আমাদেরকে একদমই ভয় পাচ্ছিল না, তবে এরপর তোমার তলোয়ার দেখে কেন ভয় পেয়ে গেল? লিনহুই বলতে চায় যে কারণ এই হচ্ছে জংশি। তখন জংশি তাকে না করে। কংহ বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো না, যাতে আমার স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যায়? জংশি বলে, তোমার স্পিরিচুয়াল এনার্জি বাড়লে ইমমর্টালিটির জন্য তোমাকে ধীরে ধীরে ধাপ পেরোতে হবে। এতে তোমার অনেক ট্রিবিউশন সহ্য করতে হবে। তার চাইতে তুমি যেরকম আছো ভালো আছো। এই বলে সে চলে যায়। কংহ এরপর তার সিনিয়র তানের সঙ্গে ওই নিষিদ্ধ পিলের ব্যাপারে কথা বলতে আসে। তবে সে তাকে দেখতে না পেয়ে একাই তাদের নিষিদ্ধ এরিয়াতে চলে যায়। সেখানে সে একটা তলোয়ার দেখতে পেয়ে সেটা নিয়ে নেয়। তখন হঠাৎ করে কালো পোশাক পরা একটা লোক সেখানে আসে। কংহ বুঝতে পারে এই লোক ব্ল্যাক ম্যাজিক কাল্টিভেট করে। সে তখন তার উপর অ্যাটাক করে। এরপর বলে, ভয় পেয়েছো? তাহলে পালিয়ে যাও। সেই লোক তাকে পিছু করতে থাকলে সে বলে, আমার মাস্টার কিন্তু তোমাকে ছাড়বে না। তখন সে তার উপর আঘাত করে। এরপর সে তার উপর আরো আঘাত করতে চায়। ওই সময় জংশি তাকে বাধা দেয়। এরপর এরা দুজন দূরে চলে আসে। জংশি পুরো ফরবিডেন এরিয়াতে নিজের একটা ব্যারিয়ার দিয়ে দেয়। ওই সময় একজন লোক চিয়ানের কাছে এসে বলে, আমি যখন নিষিদ্ধ পিল আনতে যাচ্ছিলাম তখন বুঝতে পারি কেউ আমাকে ফলো করছে, আর এখন পুরো ফরবিডেন এরিয়াতে কেউ একজন ব্যারিয়ার দিয়ে দিয়েছে। আমরা কি ধরা পড়ে যাব নাকি? এতে চিয়ানও অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে কংহ এদের কাউকেই খুঁজে পাচ্ছিল না। তখন সে বুঝতে পারে এখানে ব্যারিয়ার দেওয়া আছে। ওই সময় সে পিছনে কাউকে আন্দাজ করতে পেরে তলোয়ার দিয়ে আঘাত করে। পরে দেখতে পায় এটা জংশি। সে তখন তার কাছে ক্ষমা চায়। জংশি নিজের আঘাত ঠিক করে ফেলে। কংহ বলে, তুমি তো অনেক ট্যালেন্টেড। এই ব্যারিয়ার ওই ডেমন দিয়েছে? জংশি বলে, না, এটা আমি দিয়েছি, যাতে ও পালাতে না পারে। এদিকে কংহর সেক্টর বাকি মাস্টাররা সবাই বনের কাছে আসে। তবে ব্যারিয়ারের কারণে কেউ ভেতরে যেতে পারছিল না। কংহর মাস্টার যখন জানতে পারে যে কংহ ভেতরে আছে, তারা সবাই তখন প্রচন্ড টেনশনে পড়ে যায়। অন্যদিকে জংশি বলে, ওই ডেমনের নাম যিশু। গত মাসে ও এক সেক্টর প্রায় 20 জনকে মেরেছে। এই মাসের 30 তারিখ ও আরেকটা সেক্টর একসাথে 30 জনকে মেরেছে। এইসব শুনে তুমি ভয় পেয়েছো? কংহ বলে, একদমই না। তবে এরপর সে একটা শব্দ শুনে তাড়াতাড়ি তার হাত ধরে ফেলে। তখন সে বুঝতে পারে তার মধ্যে আরো অনেক বেশি স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভ হচ্ছে। তবে জংশি তার হাত সরিয়ে নিয়ে চলে যায়। তারা একটু সামনে আসলে দেখতে পায় যিশু ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছে। কংহ বলে, আমি তো ওর সঙ্গে পারবো না, তুমি গিয়ে ওর সঙ্গে ফাইট করো, আমি তোমাকে হেল্প করব। জংশি বলে, তুমি লুকিয়ে থাকো, তাহলেই আমার হেল্প হবে। এরপরে জংশি আর যিশুর মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট হয়। একসময় যিশু মাটিতে পড়ে যায়। তখন সে বলতে থাকে, দয়া করে আমাকে মেরো না, তুমি যা বলবে আমি শুনবো। জংশি বলে, তুমি যদি বাঁচতে চাও আমার সঙ্গে আমার সেক্টে চলো। তবে তখনই যিশু তার ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভ করে জংশিকে অ্যাটাক করে।
এরপর সে হাসতে হাসতে বলে, তোমার মধ্যে এখন যে বিষ ঢুকেছে এটা তুমি কখনোই বের করতে পারবে না। তোমার স্পিরিচুয়াল কোর ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। তুমি যত বেশি স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করবে তত এটা ড্যামেজ হতে থাকবে। কংহ দূর থেকে তাকে বন্দি করে ফেলে। এরপর সে মনে মনে বলতে থাকে, আমার মধ্যে এত পাওয়ার কোত্থেকে আসলো। এরপর সে সামনে এসে আরো তাকে অ্যাটাক করতে চায়। তবে জংশি জানে কংহ কখনোই যিশুর সঙ্গে পারবে না। তাই সে আবারও তার স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে যিশুর ওপর অ্যাটাক করে। যিশু বলতে থাকে, তুমি আবারও স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করছো, তোমার কি নিজের জীবনের মায়া নেই? জংশি বলে, তোমাকে মারতে পারলে আমার কোনো আফসোস নেই। এর ফলে যিশুর বডি ধ্বংস হয়ে যায়। তবে এতে জংশি মারাত্মক আহত হয়। এদিকে বাইরে কংহর মাস্টার বলতে থাকে, লিনওয়ান সেক্টরে খবর পাঠালাম, এখন পর্যন্ত একটা লোক আসলো না। তান বলে, মাস্টার এত দূর থেকে আসতে তো সময় লাগে। মাস্টার বলে, মানে ওদেরকে এখন গোসল করে নতুন জামা পরে তারপর আসতে হবে নাকি? মানে এরা চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে কংহ জংশিকে ধরে নিয়ে আসছিল। সে বলতে থাকে, এখানেই একটা জায়গা আছে যেখানে সিনিয়ররা নিজেদের চিকিৎসা করাতে আসে। তখন সে সেই ঘরটা পেয়ে যায়। তবে এটা খোলার জন্য উপরে চাপ দিতে হয়। তবে তার হাত ওই পর্যন্ত যাচ্ছিল না। তখন জংশি ঘরের দরজা খুলে দেয়। তারা ভেতরে গেলে কংহ বলে, আপনি অপেক্ষা করুন, আমি মাস্টারকে ডেকে আনছি। জংশি বলে, এত সময় নেই, তুমি করো। এরপর সে অজ্ঞান হয়ে যায়। কংহ তার চেহারায় একটু হাত রাখলেই চারদিকের স্পিরিচুয়াল পাওয়ার তার দিকে আসতে শুরু করে। সে তখন বলে, তাহলে হয়তো এভাবেই আমি তোমাকে সুস্থ করতে পারবো। সে এরপর নিজের পাওয়ার তার দিকে দেয়। এরপর তাকে ঘুরিয়ে নিজের গায়ের সঙ্গে মিশিয়ে ফেলে যাতে সকল স্পিরিচুয়াল পাওয়ার তার গায়ে এসে লাগে। এভাবেই অনেকক্ষণ সময় কেটে যায়। একটু পর জংশির ঘুম ভাঙলে সে কংহকে ডাকতে থাকে। কংহ উঠে বলে, আমি একদম ঠিক আছি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি তোমাকে ছুলেই অনেক স্পিরিচুয়াল পাওয়ার চলে আসে, দেখেছো, তোমার ঘাড়ের আঘাত পর্যন্ত সেরে গেছে। এরপরে তারা বাইরে আসে। কংহ সেখানে থাকা পাথরগুলোকে আঘাত করে। এরপর বলতে থাকে, দেখেছো, আমি আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গেছি। জংশি ভীষণ অবাক হয়ে যায় যে এটা একটা পাওয়ার হলো। কংহ বলে, আচ্ছা, আমি তোমাকে বাঁচালাম, তুমি শুধু আমাকে থ্যাংক ইউ দিয়ে বিদায় দিয়ে দেবে। সে বলে, তুমি কি চাও বলো? কংহ বলে, তোমার হাত দাও। এরপর সে তাকে নিয়ে যেতে চাইলে জংশি তাকে বাধা দেয়। সে বলে, এটা না, অন্য কিছু চাও। কংহ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে ভেবে তারপর জানাবো। এরপর তারা হাঁটতে হাঁটতে সামনে গেলে সেই ব্যারিয়ার দেখতে পায়। জংশি বলে, আমি অসুস্থ, তাই এটা তুমি ভাঙো। কংহ বলে, আমি তো পারি না। সে বলে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরপরে জংশির কথা মতো কংহ সেগুলো করে এবং ব্যারিয়ার ভেঙে যায়। বাইরে থেকে তার মাস্টার যখন দেখতে পায় ব্যারিয়ার ভেঙে গেছে, তখন তারা ভীষণ খুশি হয়ে যায়। জংশি যখন চলে যাচ্ছিল, কংহ বলে, আমাদের এখানে মজা করার অনেক জিনিস আছে, তুমি না হয় কয়েকদিন থেকে যাও। সে বলে, দরকার নেই। কংহ বলে, একটু চা খেয়ে যাও। সে বলে, লাগবে না। কংহ বলে, আমাদের কি আরো দেখা হবে? সে বলে, আমার সঙ্গে সবসময় বিপদ থাকে, তাই আমার সঙ্গে দেখা না হওয়াই ভালো। কংহ বলে, ধরো যখন তোমার অবসর সময় থাকে তখন দেখা করলাম। সে বলে, আমি কখনো অবসর সময় থাকি না। কংহ বলে, তুমি কি এভাবেই কথা বলো? জংশির তখন একটু খারাপ লাগে। সে বলে, তোমার নাম কি? কংহ তার নাম বললে জংশি সেখান থেকে চলে যায়। এরপর সেখানে কংহর মাস্টার আসে। প্রথমে সে তাকে ভালো করে দেখতে থাকে আর বলতে থাকে, তোমার সব হাত পা ঠিক আছে, তার মানে তুমি ভালো আছো। এরপর সে তাকে বকা দিয়ে বলে যে, তুমি জানো এটা নিষিদ্ধ জায়গা, তারপর এখানে কেন এসেছিলে? পরে তারা সেখান থেকে চলে আসে। এরপর কংহ নিজের পাওয়ার চেক করলে বুঝতে পারে তার পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে। আজ কংহ স্কুলে আসে। তাদের একজন মাস্টার, সে পশুদের ভাষা কি করে বুঝতে হয় এই ব্যাপারে পড়াচ্ছিল। হঠাৎ করেই তারা দেখতে পায় কংহ ঘুমাচ্ছে। মাস্টারের মেজাজটা খারাপ হয়ে যায়। তবে এরপরই আকাশ কালো হয়ে আসে আর তারা বুঝতে পারে কংহ আসলে মেডিটেশনে ঢুকে গেছে। কংহর মাস্টারও এটা দেখতে পায়। তারা সেখানে এসে দেখে ট্রিবুলেশন হবে, তাও আবার কংহর উপরে। মাস্টার তখন বলে, ও একদম দুর্বল, থান্ডার স্ট্রাইক ও কোনোভাবেই সহ্য করতে পারবে না। আমরা তিনজন ওর হয়ে থান্ডার স্ট্রাইক গুলো ব্লক করব। এরপর তারাও তার সঙ্গে বসে পড়ে। প্রথম থান্ডার স্ট্রাইক কংহর মাস্টার নিজের উপর নিয়ে নেয়। দ্বিতীয় থান্ডার স্ট্রাইক সেকেন্ড মাস্টার নিয়ে নেয়। তৃতীয় থান্ডার স্ট্রাইক যখন তান নিতে যায় তখন সে হোঁচট খেয়ে পড়ে যায়, যার ফলে সেটা কংহর গায়ে পড়ে। সবাই তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে দেখা যায় কংহ একদম ঠিক আছে। তারা ভীষণ খুশি হয়ে যায় যে কংহ ট্রিবিউশনে পাশ করে গেছে, অর্থাৎ সে আগের চেয়ে এক র্যাঙ্ক উপরে উঠে গেছে। এদিকে লিনহুই জংশির কাছে এসে যিশুর ব্যাপারে তথ্য দিতে শুরু করে। যিশুর বডি তো ধ্বংস হয়ে গেছে, তবে তার আত্মা কোথাও একটা ঘাপটি মেরেছে।
তখনই হঠাৎ জংশি অসুস্থ হয়ে যায়। জংশির মাস্টার তাকে চেক করে বুঝতে পারে তার ইনার কোর ড্যামেজ হয়ে গেছে এবং সেই পয়জন এখনো তার ভেতরে আছে। তার অবস্থা খুবই মারাত্মক। মাস্টার বলে, তুমি চিন্তা করো না, আমি সকল সেক্টরে খবর পাঠিয়ে দেব, তোমার চিকিৎসার আমি ব্যবস্থা করব। এদিকে কংঘোর মাস্টার ওয়াংটন কংঘোর সঙ্গে সুন্দর করে কথা বলছিল। এরপর সে তাকে ভালো করে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, ট্রিবিউশনে কয়টা স্ট্রাইক আসে? সে বলে, একটা। মাস্টার বলে, তাহলে তোমার জন্য কেন 3টা স্ট্রাইক আসলো? তুমি হঠাৎ করে অ্যাডভান্স লেভেলে কি করে গেলে? আমাকে সত্যি করে বলো, ফরবিডেন এরিয়াতে আসলে কি হয়েছে? কংঘো তখন সবকিছু সত্যি বলে যে লিনওয়াং সেক্টের একটা ছেলের হাত ধরলে তার মধ্যে অনেক স্পিরিচুয়াল পাওয়ার চলে আসে। মাস্টার বলে, এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? সে বলে, আমি মনে করেছি এটা তেমন কিছু না, কিন্তু এজন্য যে আমার ট্রিবিউশন চলে আসবে এটা আমি বুঝতে পারিনি। এরপরে তারা সেই জায়গায় যায়। কংঘো তার মাস্টারের হাত ধরে, এরপর বলে, আপনার হাত ধরলেও কিছু হয় না, মনে হচ্ছে শুধুমাত্র ওই ছেলেটার হাত ধরলেই এরকম হয়। তার মাস্টার ওই ছেলেটার নাম জিজ্ঞেস করে। কংঘো বলে, আমি তো ওকে কখনো জিজ্ঞেস করিনি। তার মাস্টার তখন একটু চিন্তায় পড়ে যায়। পরদিন দেখা যায় চিয়ানের লোক বলছে, মাস্টার, এই কংঘো মেয়েটার হঠাৎ করে কি হলো? ও কিভাবে অ্যাডভান্স লেভেলে উঠে গেল? চিয়ান বলে, এত দুর্বল থেকে এত শক্তিশালী হতে পারে একমাত্র নিষিদ্ধ পিল খেলে। এই মেয়েটার কারণে আমার নিষিদ্ধ পিল বিক্রি করা বন্ধ হয়ে গেছে, তাই ওকে একটা শিক্ষা দিতেই হবে। একটু পর দেখা যায় কংঘো তার সিনিয়রদের সঙ্গে বসে কথা বলছিল। তখনই কিছু শিষ্যরা এসে বলতে থাকে, কিছু একটা হারিয়ে গেছে এবং এই ঘরটা তাদেরকে তল্লাশি করতে হবে। ঘর তল্লাশি করতে গিয়ে তারা সেই নিষিদ্ধ পিল পেয়ে যায়। এরপর সবাইকে একসাথে ডাকা হয়। চিয়ান বলতে থাকে, এই মেয়েটা এত দুর্বল থেকে হঠাৎ করে অ্যাডভান্স লেভেলে উঠে গেছে, নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে। তার ঘর তল্লাশি করে আজ এই নিষিদ্ধ পিল পাওয়া গেছে। কংঘোর মাস্টার বলে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুমি এখন আমার শিষ্যকে অপবাদ দিচ্ছ। কংঘো বলে, এগুলো আমার নয়। তার সিনিয়ররাও বলে যে হ্যাঁ, এগুলো কংঘোর হতেই পারে না। চিয়ান বলে, তাহলে বলো, হঠাৎ করে তুমি এত স্পিরিচুয়াল এনার্জি কোথায় পেলে? চিউ নামে একজন মাস্টার বলে, কিন্তু নিষিদ্ধ পিল অনেক বছর থেকেই বন্ধ, সেটা কংঘো কোথায় পেল? চিয়ান বলে, আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি কংঘো নিষিদ্ধ পিল নিষিদ্ধ এরিয়া থেকে নিয়ে ইউশিয়া সেক্টরে ওই মেয়েটাকে দিত। চিউ বলে, কিন্তু কংঘো নিজেই তো ওই মেয়েটাকে ধরিয়ে দিয়েছে। চিয়ান বলে, হয়তো ও ভয় পেয়েছে তাই ওই মেয়েটাকে ধরিয়ে দিয়েছে। কংঘো বলে, আসলে কে মিথ্যা বলেছে আর কে ভয় পেয়েছে তা তো এখনই প্রমাণ হয়ে যাবে। এরপর সে ওই মেয়েটার কথা কল্পনা করে বলে যে ওই মেয়েটা চিয়ানের নাম বলেছিল। কংঘো একটা রিপোর্ট আনে যেখানে চিয়ান কিভাবে নিষিদ্ধ পিল তৈরি করেছে, বিক্রি করেছে, সবকিছুর হিসাব রয়েছে। এরপর সে সেটা তাদের সেক্টর লিডারের হাতে দেয়। তারা তো এগুলো দেখে চিয়ানের উপর ভীষণ রেগে যায়। একটু পর ওই লিডার বলতে থাকে, তুমি অনেকগুলো কাজ করেছো এবং এখন তোমার স্পিরিচুয়াল র্যাঙ্কও বেড়ে গেছে, তাই তুমি বলো তুমি কি পুরস্কার চাও? তার মাস্টার বলতে থাকে, বলো তুমি কি চাও? নতুন জামা, নতুন অস্ত্র? কংঘো বলে, আমি এসব কিছুই চাই না, আমি আমাদের সেক্টর থেকে বাইরে যেতে চাই, বাইরের অভিজ্ঞতা অর্জন করতে চাই। তার মাস্টার এটা শুনে ভীষণ রেগে যায়, তবে সেক্টর লিডার তার এই কথাতে রাজি হয়ে যায়। এরপরে কংঘো তৈরি হচ্ছিল, তখন চিউ সেখানে আসে। সে বলে, তুমি যেহেতু বাইরে যাচ্ছ তাই আমাদের গুপ্তধন হল থেকে নিজের একটা অস্ত্র নিয়ে নাও, মনে রাখবে সেই অস্ত্রই তুমি নেবে যেটা তোমাকে মানাবে। এরপর কংঘো সেখানে যায়, তবে সেখানকার কোনো অস্ত্রই সে ধরতে পারছিল না, অর্থাৎ সেগুলো তার জন্য নয়। তাই সে সেখানে বসে মেডিটেশন করতে শুরু করে যাতে তার অস্ত্র তার কাছে চলে আসে, এবং সত্যি তার অস্ত্র তার কাছে আসে, যেটা ছিল একটা বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রটার নামও কংঘো। কংঘো বলতে থাকে, তার মানে তুমি সত্যি আমার জন্যই তৈরি হয়েছে। ঘরে এসে সে সেটাকে বাজাতে চাইছিল, তবে সে সেটা বাজাতে পারে না। তখন সে সেটাকে একটু বড় করে, তারপরও সেটা বাজে না। এরপর সে আরো একটু বড় করে, তারপরেও বাজে না। এরপর তার সিনিয়ররা সেখানে এসে বলে, আরে এত তাড়াহুড়া করো না, তোমার ফাউন্ডেশন মাত্র শুরু হয়েছে। ফিনিক্স কংঘো অস্ত্রকে ব্যবহার করতে হলে তোমার আরো সময়ের প্রয়োজন। এদিকে জংশি বই পড়ছিল। হঠাৎ করেই তার বুকে ব্যথা শুরু হলে সে ওষুধ খেয়ে নেয়। সে মনে মনে ভাবতে থাকে, কেন আমার অবস্থা বারবার খারাপই হচ্ছে, ওই মেয়েটা তাহলে কেমন আছে? এদিকে কংঘো তার যাবার সকল জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তখনই লিনওয়াং সেক থেকে একটা তেলিসমান আসলে মাস্টার সেটা লুকিয়ে ফেলে। কংঘো সবকিছু গুছিয়ে নিলে মাস্টার বলে, সব সময় একটা জিনিস মনে রাখবে, সব জায়গায় হিরো সাজার দরকার নেই। যখন মনে করবে এই জায়গা বেশি ডেঞ্জারাস, তখন সেখান থেকে পালিয়ে যাবে। এরপর সে তাকে বসিয়ে তার স্পিরিচুয়াল এনার্জি সিল করে দেয়,
যাতে আবারও তার ট্রিবিউশন না হয়। এরপর সে নিচে নেমে এসে চারদিক ভালো করে দেখে সেই তেলিসমান বের করে আর বলতে থাকে, তোমার কারণে আমার শিষ্যর ট্রিবিউশন হয়েছে আর তার 3টা থান্ডার স্ট্রাইক এসেছিল, তুমি আবারও ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছো। সে ওই তেলিসমান পুড়িয়ে ফেলে। এদিকে জংশি মন খারাপ করে বসেছিলেন। তখন লিনহুই বলে, কংহো কোনো খবর পাঠায়নি? জংশি বলে, না, ও কোনো উত্তর দিচ্ছে না। আমার মনে হচ্ছে ওর কিছু হয়েছে। ওই দিন ওকে আমি নিষিদ্ধ এরিয়াতে দেখলাম। ও কি আবারও সেখানে গিয়েছিল নাকি? তুমি কালকেই ওর সেক্টে যাবে আর ও কেমন আছে সেটা জেনে আসবে। লিনহুইয়ের তো মেজাজটা খারাপ হয়ে যায়। তবে এরপর সে বলে, ঠিক আছে, আমি যাব। পরদিন কংহো যখন চলে যাচ্ছিল তখন তার মাস্টার তাকে অনেকগুলো ম্যাজিক্যাল টুলস দিয়ে দেয়। এরপর তার সিনিয়ররাও তাকে অনেক কিছু দেয়। কংহো তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখনই মাস্টার চালের উপর লিনহুইকে দেখে তাকে নিচে নামিয়ে আনে। লিনহুই বলে, আমি লিনওয়াং সেক থেকে এসেছি। আমাদের ইয়াং মাস্টার আমাকে পাঠিয়েছে কংহো ম্যাডামের খোঁজ খবর নিতে। মাস্টার বলে, ও, তোমরাই বারবার তেলিসমান পাঠাচ্ছিলে। তোমার ইয়াং মাস্টার কে যে তুমি তার নামটাও বলতে পারছো না? আমি তোমাকে বলছি, আমার শিষ্য শুধুমাত্র তোমার ইয়াং মাস্টারকে ব্যবহার করে নিজের স্পিরিচুয়াল পাওয়ার বাড়িয়েছে, যার ফলে তার 3টা থান্ডার স্ট্রাইক এসেছিল। তুমি জানো এতে সে মরতে পারতো, তাই ওর থেকে তোমরা দূরে থাকবে। এরপর সে তাকে আরও মারে। এরপর লিনহুই মন খারাপ করে জংশির কাছে যায় আর বলে, দেখুন ওরা আমাকে কিভাবে মেরেছে। আর কংহোর মাস্টার বলেছে ও শুধুমাত্র আপনাকে ব্যবহার করেছে নিজের স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি করার জন্য। আপনার ওর জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপরে এরা দুজন বাইরে ঘুরতে বের হয়। তখনই তারা দেখতে পায় একজন লোক মাটিতে পড়ে আছে। সবাই বলছে সে হয়তো মারা গেছে। ওই সময় খুবই অগোছালো দেখতে একজন লোক সেখানে আসে এবং সে লোকটাকে সুস্থ করে ফেলে। লিনহুই বলে, দয়া করে আপনার নামটা বলবেন? সে বলে, আমার নামের ওজন আছে, তুমি আমার নাম শোনার যোগ্য না। লিনহুই বুঝতে পারে এই লোক তার কাল্টিভেশনের র্যাঙ্ক বুঝতে পেরেছে। জংশি বলে, আসলে আমি অসুস্থ, আমার আপনার সাহায্যের প্রয়োজন। সেই লোকটি বলে, আমি তোমার চিকিৎসা করব না। এই বলে সে চলে যায়। এরপরে এরা দুজন বনে বসে ভাবছিল এই লোকটি বিখ্যাত ডাক্তার চি। এই পুরো রিলেমে এরকম চিকিৎসাবিদ্যা একমাত্র ডাক্তার চি জানে। লিনহুই বলে, তাহলে সে কেন আপনার চিকিৎসা করতে চাইছে না? জংশি বলে, আমি কি করে জানবো? তখনই আড়াল থেকে কংহো বের হয়। সে বলে, তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল, তোমরা কি ডাক্তার চিকে খুঁজছো? জংশি বলে, সে আমার চিকিৎসা করবে না। কংহো বলে, আরে তুমি চিন্তা করো না, আমার কাছে উপায় আছে। তখন দেখানো হয় একদিন সে তার মাস্টারের সঙ্গে হাঁটছিল। হঠাৎ তার মাস্টারের পেটে ব্যথা শুরু হয়ে যায়। কংহো বলে, মাস্টার, আপনাকে এবার ভালো করে ওষুধ খেতে হবে। সে বলে, আরে আমি চি এর কাছ থেকে এক ব্যাগ ওষুধ নিলে ঠিক হয়ে যাব। কংহো বলে, চি মানে সেই লিজেন্ডারি ডাক্তার চি? কিন্তু সে তো সবসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আপনি তার ঠিকানা কি করে জানলেন? তার মাস্টার তখন বলে যে সে তার ঠিকানা জানে। কংহো বলে, আমি তার ঠিকানা জানি, আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারবো। তবে সমস্যা হলো এখন তো রাত হতে চলেছে, রাতের বেলা একজনের বাড়িতে যাওয়া ঠিক হবে না, আমরা কাল সকালে যাব। এরপরে রাতের বেলা কংহো কিছু খাবার পুড়ছিল। সে জংশিকে গিয়ে খাবার দিতে চাইলে জংশি বলে, আমি উপোস করছি। লিনহুই বলে, আমিও উপোস করছি। কংহো এরপর জংশির নাম জানতে চায়। সে তখন বলে, আমার নাম হুয়ান। অর্থাৎ সে মিথ্যা বলেছে। এখন থেকে জংশি সবাইকে নিজের পরিচয় হুয়ান নামেই দেবে, তাই আমরাও তাকে হুয়ান বলেই ডাকবো। একটু পর কংহো বুঝতে পারে হুয়ান ঘুমিয়ে পড়েছে। সে তখন তার পিঠে হাত রাখলে হুয়ান চিৎকার করে বলে, তুমি কি চাইছো? কংহো বলে, আমি দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই তোমাকে নিজের কাঁধের উপর শোয়াতে চাইলাম, এতে তুমি একটু আরামে ঘুমাতে। তুমি ভাবছো আমি তোমাকে ব্যবহার করে আবার স্পিরিচুয়াল পাওয়ার নিজের কাছে আনবো? না, আমি সেটা করব না। ঠিক আছে, আমি তোমাকে ছোবো না। এরপর সে দূরে গিয়ে বসে। পরে সে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সে দূরে কিছু আলো দেখতে পায়। সে তখন দৌড়ে হুয়ানের কাছে এসে তাকে ওঠায় আর বলে যে সেখানে কিছু একটা আছে। এরপর তারা সেখানে আসলে অনেকগুলো ফুল গাছ দেখতে পায়। এই ফুলগুলোর নাম ব্লু সিলভার। হুয়ান একটা ফুল হাতে নিলে তার মনে পড়ে তার মাস্টার যখন তাকে ট্রেনিং দিত তখন তার স্পিডের জন্য তার মাস্টার অনেক রাগারাগি করত। তার মাস্টার বলছিল, ব্লু সিলভার ফুল নিভে যাওয়ার আগে তোমাকে আঘাত করতে হবে। বর্তমানে দেখা যায় ফুলটা আর জ্বলছে না। কংহো বলে, এটা নিভে গেল কেন? হুয়ান বলে, এই ফুল ছিঁড়ে ফেললে কয়েক সেকেন্ড পরেই নিভে যায়, এটা দেখার কিছুই নেই। এই বলে সে চলে যায়। কংহো বলতে থাকে, এটা কোনো কথা হলো, কত সুন্দর ফুল। এরপর পরদিন ডাক্তার চি এর সঙ্গে দেখা করার জন্য কংহো তৈরি হচ্ছিল। লিনহুই বলে, মানে একটা বুড়ো লোকের সঙ্গে দেখা করতে গেলেও তোমাকে তৈরি হতে হয়? সে বলে, তুমি একটু পর বুঝতে পারবে।
এরপর তারা ভেতরে যায়। ডাক্তার একটা বাচ্চাকে দিয়ে একটা ছোট চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল আমি হ্যান্ডসাম ছেলেদের চিকিৎসা করি না। এটা শুনে তো তারা হাসতে থাকে। কংহো ধীরে ধীরে তাদেরকে বলে, আমার মাস্টার বলেছে ডাক্তার চি হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করে না, তবে আমার মতো কিউট মেয়েদের আবার পছন্দ করে। এরপর সে কাছে গিয়ে নিজের পরিচয় দেয়। ডাক্তার তাকে চিনতে পারে। সে বলে, তোমার মাস্টার তোমার কথা আমাকে বলেছে, তুমি দেখতে সত্যিই অনেক কিউট। কংহো বলে, আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, দয়া করে ওনার চিকিৎসা করে দিন। কিন্তু ডাক্তার চি কানে হাত দিয়ে বলতে থাকে, আমি ওর চিকিৎসা করব না। এরপর সে ঘরে চলে যায়। কংহো বলে, দেখুন ওর বয়স কত কম, ও এখনো বিয়েই করেনি। এর আগেই যদি ও মরে যায় সেটা কত খারাপ হবে, তাই না? তারপরেও ডাক্তার চি না করে দেয়। কংহো বলে, আপনি হ্যান্ডসাম বলে আপনি অন্য হ্যান্ডসাম ছেলেদের সহ্য করতে পারেন না, এটা কেমন কথা? ডাক্তার চি অবাক হয়ে বলে, তুমি আমাকে হ্যান্ডসাম বললে? কংহো বলে, অবশ্যই, আমাদের এই পুরো রিলেমে সব থেকে হ্যান্ডসাম পুরুষ আপনি, আপনার পরে আমার মাস্টার, আর তারপরে হুয়ান। এই কথা শুনে মাস্টার চি খুশি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি তাহলে ওর চিকিৎসা করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, আমার একটা ওষুধই লাগবে। এরপর সে অনেকগুলো বক্সের ভিতর থেকে সেই ওষুধ বের করে আর বলে, যদি তুমি এর আরেকটা আমাকে দিতে পারো তাহলেই আমি ওর চিকিৎসা করব। কংহো ফুল দেখে বলে, এটা তো ব্লু সিলভার, এটা তো একটা না, আমি বহু দেখেছি। তখন সে মনে করে গতকাল রাতে সে ফুলগুলো দেখে বলছিল কতগুলো ছিঁড়ে নিন, সেকটে গিয়ে সিনিয়র আপুকে দেব। বর্তমানে সে সেই ফুলগুলো ডাক্তার চিকে দেয়। ডাক্তার চি এতগুলো ফুল দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর ডাক্তার চি হুয়ানকে দেখে বলে, তুমি বললে তোমার নাম হুয়ান, কিন্তু তোমার কোর ফাউন্ডেশন দেখে মনে হচ্ছে এরকম ফাউন্ডেশন একমাত্র জংশিই থাকার কথা। হুয়ান বলে, সত্যি বলতে আমার নাম জংশি। ডাক্তার চি বলে, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার ভেতরের কোর ড্যামেজ হয়ে গেছে এবং পয়জন এখনো ভেতরে রয়েছে, কিন্তু তোমার চেহারা দেখে কিছুতেই মনে হচ্ছে না ভেতরে তুমি এত অসুস্থ। জংশি তখন একটা ওষুধ বের করে বলে, মাস্টার আমাকে এটা দিয়েছিল। ডাক্তার চি বলে, এই ওষুধ সর্বোচ্চ তোমার ব্যথা কমাতে পারবে, কিন্তু তোমার শারীরিক অবস্থার উন্নতি করতে পারবে না। জংশি বলে, আসলে যেদিন আমি বেশি অসুস্থ ছিলাম ওই দিন কংহো আমাকে ধরে অনেক স্পিরিচুয়াল পাওয়ার অ্যাট্রাক্ট করেছিল। ডাক্তার চি বলে, তার মানে কংহোর স্পিরিচুয়াল পাওয়ার পার্টনার আসলে তুমি? জংশি বলে, আমি এর মানে বুঝতে পারলাম না। জংশি এর কোনো মানে বুঝতে না পারলে ডাক্তার চি বলে, অনেক বছর আগে আমি বইয়ে পড়েছিলাম দুজন মানুষের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার রেগুলেট করা যায়। আমি তখন সেটা বিশ্বাস করিনি, তবে এখন বিশ্বাস হচ্ছে। জংশি বলে, আপনি কি করে কংহোর ব্যাপারে জানেন? ডাক্তার চি বলে, আসলে ওর মাস্টার আমাকে জানিয়েছিল। ওর মাস্টার এই নিয়ে অনেক ভয় পাচ্ছিল, কারণ তোমার সঙ্গে স্পিরিচুয়াল পাওয়ার রেগুলেট করার ফলে কংহোর অ্যাডভান্স ট্রিবিউশন হয়, সেখানে ওর উপর 3টা থান্ডার স্ট্রাইক হয়, এখানে সিন কাট হয়ে যায়। এরপরে ডাক্তার চি তাদেরকে বলতে থাকে, আমি 10 দিনের জন্য আমার ঘরে বন্দি থাকবো, হুয়ানের চিকিৎসার ব্যাপারে খুঁজবো। এই সময়টা তোমরা আমার বাড়িতেই থাকবে, আমার বাড়ির পেছনে একটা বাগান আছে, সেটা পরিষ্কার করবে। এরপরে তারা যখন সেই বাগান পরিষ্কার করতে যায়, কংহোর তো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এখানে প্রচুর আগাছা ছিল। হুয়ান বলে, তুমি এত তাড়াহুড়া কেন করছো? তবে কংহোর একদমই সহ্য হচ্ছিল না। সে সেখানে আগুন ধরিয়ে দেয়, যাতে সব আগাছা একেবারে পুড়ে শেষ হয়ে যায়। তবে একটু পরেই দেখা যায় আগুন সামনের ধান খেতে চলে যাচ্ছে। কংহো বলতে থাকে, ভাই আমাকে বাঁচাও, ধান ক্ষেত পুড়ে গেলে ডাক্তার চি আমাকে আস্ত রাখবে না। কিন্তু হুয়ান বলে, আমার কিচ্ছু করার নেই। এরপরে তারা সবাই মিলে আগাছা পরিষ্কার করার জায়গাটাতে ধান গাছ লাগিয়ে দেয়। রাতের বেলা জংশি নিজে নিজে স্পিরিচুয়াল এনার্জি রেগুলেট করছিল। সে মনে করছিল ডাক্তার চি তাকে বলেছে, তুমি কংহোকে সাথে নিয়ে স্পিরিচুয়াল এনার্জি রেগুলেট করলে তোমার সুবিধা হবে, তবে কংহোর রিস্ক বেড়ে যাবে, হতে পারে তার উপর আবারও ট্রিবিউশন স্ট্রাইক আসতে পারে। তবে তুমি যদি একা এনার্জি রেগুলেট করো এতে তোমার অনেক যন্ত্রণা হবে। বর্তমানে জংশি একা একাই এনার্জি রেগুলেট করছিল। বাইরে থেকে কংহো তাকে ডাকছিল। জংশি দরজা খুলে আবার লাগিয়ে দেয়। কংহো লিনহুইকে জিজ্ঞেস করে, জংশি ঘরে কি করছে? লিনহুই তাকে সব সত্যি বলে দেয়। সে বলে, তোমার সঙ্গে স্পিরিচুয়াল এনার্জি রেগুলেট করলে তোমার রিস্ক রয়েছে, আর ইয়াং মাস্টার একা একা করলে তার আবার শরীরে যন্ত্রণা বেশি হয়। কংহো এরপর আবার জংশির কাছে আসে। সে বলে, আমি তো এখানেই আছি, আমি তো তোমার সঙ্গে স্পিরিচুয়াল এনার্জি রেগুলেট করতে রাজি আছি, তাহলে তুমি কেন আমাকে সাথে নিচ্ছ না? কেন একা একা এত যন্ত্রণা সহ্য করছো? জংশি বলে, আমি একা ভালো আছি,
তোমাকে সাথে নিলে তোমার উপর রিস্ক রয়েছে। কংহ বলে, যদি রিস্ক থাকেও, যদি আমার উপর আবার ট্রিবুলেশনের স্ট্রাইক আসে, তখন তুমি তো আছো আমার সাথে, তুমি স্ট্রাইক নিজের উপর নিও তাহলেই তো হয়। কিন্তু জংশি এতেও রাজি হয় না। সে তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, 10 দিন পরেই তোমার আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে, তাই তুমি আমার ঝামেলায় আসবে না। সে চলে যায়। কংহ বলে, ঠিক আছে, আমার বয়ে গেছে নাকি তোমাকে সাহায্য করতে। এরপর পরদিন সকালে এরা আবারও খেতে ধান লাগায়। লিনহুই তার কাছে থাকা একটা ওষুধ পানিতে ঢেলে দিলে ধান গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। কংহ বলে, আরো জায়গায় ছিটিয়ে দাও। তখন লিনহুই বলে, আমার কাছে আর নেই, তোমার আরো দরকার পড়লে ইয়াং মাস্টারকে নিয়ে বাজার থেকে কিনে আনো। কংহ বলতে থাকে, আমার সঙ্গে কারো যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তবে এরপর দেখা যায় সে যখন যাচ্ছিল তখন পেছন পেছন জংশি যাচ্ছিল। দোকানে এসে তারা ওষুধ কিনে জংশি আর কংহ সেটা নিয়ে টানাটানি শুরু করে। তখন কংহ মাটিতে পড়ে যায়। জংশি হাত বাড়িয়ে দেয়, তবে কংহ একাই উঠে পড়ে। দোকানদারকে ওষুধের দাম জিজ্ঞেস করলে দোকানদার 2 টাকা বলে। জংশি সেটা দিয়ে দিতে চায়, তবে কংহ বলে, পাগল, দামাদামি করবে না। সে বলে, দেখুন, শুধুমাত্র 1 টাকা দেব, আপনি বিক্রি করলে করুন, না করলে নেই। লোকটি বলে, ঠিক আছে, 1 টাকাই নিয়ে নিন। কংহ বলে, দেখলে কিভাবে দামাদামি করতে হয়। জংশি বলে, হ্যাঁ, শিখে নিলাম। কংহ ওষুধটা কেড়ে নিয়ে বলে, আমি এখনো রেগে আছি। এরপরে তারা আরেকটা দোকানের সামনে যায় আর বলতে থাকে, এখানে কি বিক্রি হয় যে এত ভিড়? একটা মেয়ে বলে, এখানে পিঠা বিক্রি হয়, আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য কিনতে পারেন। জংশি বলে, কিসের ভালোবাসার মানুষ? তখন মেয়েরা বলতে থাকে, তার মানে আপনার ভালোবাসার মানুষ নেই, তাহলে আমরা আপনাকে পিঠা কিনে দেব। কংহ তখন তাকে টেনে নিয়ে গিয়ে বলে, তুমি বুঝতে পারছো না, ওরা তোমার দিকে নজর দিচ্ছে, তুমি আমার পেছনে দাঁড়িয়ে থাকো। সেখান থেকে বেরিয়ে কংহ একটা টেলিসমান কাস্ট করে। এরপর বলতে থাকে, লিনহুই, আজ একজনের সঙ্গে বের না হলে আমি জানতেই পারতাম না পৃথিবীতে এরকম বোরিং মানুষও বাস করে। পৃথিবীতে কত কিছু দেখার আছে, কত কিছু খাওয়ার আছে, কত আনন্দ করার আছে। তবে কেউ কেউ আছে যারা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র যুদ্ধ নিয়ে পড়ে থাকে, নিজেকে তারা তলোয়ার মনে করে। জংশি বলে, একটু নিচের দিকে তাকিয়ে হাঁটো। তখনই কংহ একটা কিছুর সঙ্গে ধাক্কা খায়। জংশি বলে, আমি তো বললাম নিচের দিকে তাকিয়ে হাঁটো। তখনই দোকানদার এসে বলে, মাস্টার, আপনি আপনার প্রেমিকাকে আইস পপ কিনে দিন, তাহলে তার রাগ কমে যাবে। এরপর কংহ আইস পপ খেতে খেতে বলছিল, আইস পপের কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। তবে তখনই সামনে থেকে একটা গাড়ি আসতে থাকলে জংশি তাকে ধাক্কা দিয়ে নিজের কাছে নিয়ে আসে, যার ফলে আইস পপটা তার মুখে টাচ হয়। কংহ নার্ভাস হয়ে তার হাত থেকে সেটা ফেলে দেয়। এরপর বলতে থাকে, আমার আইস পপ পড়ে গেছে। জংশি বলে, চলো আবার কিনে দিই। তারপর কংহ আইস পপ খেতে খেতে বাইরে আসে। তখন সে বইমেলা দেখতে পেয়ে সেখানে যায়। দোকানদার জংশিকে দেখে চিনে ফেলে। সে বলে, আপনি আগের বার মাস্টার রাইটারের বই খুঁজছিলেন না? তখন ছিল না, কিন্তু এখন আছে, আপনি নিলে নিতে পারেন। কংহ বলে, তুমিও মাস্টার রাইটারের বই পড়ো, আমিও পড়ি, তার মানে আমরা দুজনই তার ভক্ত। ঠিক আছে, এই বই আমি তোমাকে কিনে দিচ্ছি। সে দাম জিজ্ঞেস করলে দোকানদার বলে 5 টাকা। কংহ অবাক হলে লোকটি বলে, তাহলে 3 টাকা। কংহ বলে, আপনি এসব কি বলছেন? মাস্টার রাইটারের বই আপনি মাত্র 3 টাকায় বিক্রি করবেন? উনি কত ভালো একজন লেখক, কত সুন্দর করে সবকিছু লেখে। আশেপাশে সবাই বলতে থাকে, কি ফালতু একটা বই, 3 টাকাই তো বেশি। কংহ বলে, তোমরা বইয়ের বিষয়ে কি জানো? মাস্টার রাইটারের লেখা বই এত কমে বিক্রি হতেই পারে না, আপনি দাম বাড়ান। লোকটি দাম বাড়িয়ে 50 টাকা করে। কংহ যখন সেটা কিনতে যায় তখন সে বুঝতে পারে তার কাছে এত টাকা নেই। জংশি তখন নিজের টাকা দিয়ে সেটা কিনে দেয়। আসার সময় কংহ বইটা পড়ছিল। জংশি বলে, তুমি না আমাকে কিনে দেবে বললে, এখন তো নিজেই পড়ছো। কংহ বলে, আরে তুমি হিংসা কেন করছো? বইগুলো তো তোমার কাছেই থাকবে, তাই না? জংশি বলে, তুমি একটু আগে আমাকে দামাদামি করা শেখালে, এরপর নিজেই দাম বাড়িয়ে জিনিস কিনলে, এটা কি হলো? কংহ বলে, দেখো, ওই বইয়ের দাম এত কম হতেই পারে না, এগুলো একজন ভালো লেখকের বই। তখনই সে দেখতে পায় লিনহুই খাঁচা থেকে হাঁস ছেড়ে দিয়েছে। এরপর তারা দৌড়াদৌড়ি করে হাঁসগুলো ধরে। এরপরে দেখা যায় 10 দিন পূরণ হয়ে গেছে। ডাক্তার জি বেরিয়ে এসেছে। এরপর সে তাদের হাতে একটা প্রেসক্রিপশন দেয় আর বলে, এই সবগুলো উপকরণ জোগাড় করে এই যন্ত্রটার ভেতর দিলেই সেগুলো দিয়ে একটা এলিক্সির বের হবে, যেটা খেলেই জংশি সুস্থ হয়ে যাবে। তবে এই উপকরণগুলো জোগাড় করা অনেক বেশি কঠিন হবে, তাই আগেই নিজেদের মনকে শক্ত করতে হবে। এরপরে তারা চলে যাচ্ছিল। জংশি বলে, 10 দিন পূরণ হয়ে গেছে, তাই আমাদের এবার আলাদা যেতে হবে। কংহ বলে, আমি জানি, কিন্তু
যদি তোমার কখনো আমাকে প্রয়োজন হয় দয়া করে আমাকে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাকে সাহায্য করার। সে নিজের কতগুলো তেলিসমান তাকে দেয়, যেগুলো দিয়ে জংশি তাকে ডাকতে পারে। এরপর সে জংশির তেলিসমান চায়, জংশি দিয়ে দেয়। লিনহুই বলতে থাকে, ইয়াং মাস্টার এই প্রথম কাউকে নিজের তেলিসমান দিল। কংহো বলে, তুমি বলেছিলে তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে। আমার ইচ্ছা হলো, আমি চাই তুমি ভালো থাকবে, তুমি সবসময় নিজের কথা আগে ভাববে, এটাই আমার ইচ্ছা। জংশি বলে, তুমিও ভালো থেকো। তখনই ডাক্তার চি চিৎকার করে বলতে থাকে, আমার ধান ক্ষেত কিভাবে নষ্ট হলো। তারা সবাই তখন তাড়াতাড়ি পালিয়ে আসে। এরপর জংশির আরেকজন মাস্টার এসে বলে, কয়েকটা উপকরণ জোগাড় হয়েছে, তবে 6টা উপকরণ খুবই রেয়ার। আমরা লোক পাঠিয়েছি, তবে হয়তো একটু সময় লাগবে। অন্যদিকে নদীর তীরে কংহো তেলিসমানগুলো রেখে খাবার খাচ্ছিল। সে বলতে থাকে, হুয়ান একটাও খবর পাঠালো না, আমি বরং তাকে খবর পাঠাই। তবে তখনই জোরে বাতাস আসে আর সবগুলো তেলিসমান পানিতে পড়ে যায়। সেগুলো উঠিয়ে এনে সে শুকাতে দেয়, ফু দিতে থাকে। এরপর যখন অ্যাক্টিভেট করতে চায় তখন বুঝতে পারে এগুলো অ্যাক্টিভেট হচ্ছে না, অর্থাৎ এগুলো নষ্ট হয়ে গেছে। অন্যদিকে জংশি তার টাইগার তেলিসমান সেক্ট লিডারকে ফিরিয়ে দেয়। তারা বলে, তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় পেও না, আমরা অনেক লোকেদের পাঠিয়েছি, তোমার ওষুধ অবশ্যই তারা নিয়ে আসবে। জংশি বলে, আপনারা ভুল বুঝছেন, এটা আমার জীবনের ব্যাপার, তাই আমি অন্য কারো উপর নির্ভর থাকতে চাই না। আমি নিজে ওষুধ খুঁজতে যেতে চাই, ততদিন আপনারা আমার দায়িত্ব পালন করুন। তারা এতে রাজি হয়ে যায়। এরপরে কংহো চিউ শহরে যাচ্ছিল। রাস্তায় এক চোর তার টাকার ব্যাগটা নিয়ে দৌড় দেয়। তবে ওই চোর একা ছিল না, তারা ছিল এক দল। কংহো তাদের পেছনে দৌড়াচ্ছিল। অন্যদিকে জংশি একা বসেছিল। একটা বাচ্চার বল তার পায়ের কাছে আসলে সে বলটা উঠিয়ে দেয়, তবে বাচ্চাটি তার গোমরা মুখ দেখে কান্না করে দেয়। লিনহুই এসে বলে, আপনি কি এখনো ওই কংহো মেয়েটার কথা ভাবছেন? জংশি তখন একটু হাঁটতে নদীর পাড়ে চলে আসে। তবে ওই সময় কংহো চোরের পেছনে দৌড়াতে দৌড়াতে সেখান দিয়েই আসছিল। সে একটা লতায় পেঁচিয়ে উড়ে জংশির কাছে চলে আসে আর তাকে নিয়ে নদীর পানিতে পড়ে যায়। কংহো লাফালাফি করছিল। জংশি তখন তাকে ধরে দাঁড়িয়ে পড়ে। কংহো বুঝতে পারে এখানে পানি খুবই কম। এরপর তারা তীরে আসলে কংহো বলে, তুমি কেমন আছো? সে বলে, ছিলাম একরকম, এখন তুমি বানিয়ে দিলে আরেক রকম। কংহোর মনে পড়ে তাকে তো তার টাকা উদ্ধার করতে হবে, তাই সে বলে, তুমি চিউ শহরে যেও, আমি সেখানে তোমার সঙ্গে কথা বলবো, আমি এখন আসি। এই বলে সে তাড়াতাড়ি চলে যায়। এদিকে লিনহুই শুনতে পায় তার পেছনে দুজন লোক কথা বলছিল, যাদের একজন বলছিল, আমি সত্যি বলছি, আমি শুনেছি ঝাওহান সেক্টরের লোকেরা একটা নীল ফিনিক্স পাখি ধরেছে। আসলে নীল ফিনিক্স পাখির একটা পালকের প্রয়োজন জংশির ওষুধ বানানোর জন্য। তাই লিনহুই তাদের কাছে ভালো করে শুনতে চায় যে কথাটা কি সত্যি কিনা। এদিকে দেখা যায় ওই চোরের সামনে একটা মেয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। এরপর সে সেই চোরেদের সঙ্গে ফাইট করে। আড়াল থেকে কংহো এগুলো দেখছিল। সে মেয়েটাকে একটা আঘাত থেকে বাঁচায়। এরপর টাকা নিয়ে আসার সময় ওই মেয়েটা তার গলায় তলোয়ার ধরে আর জিজ্ঞেস করে যে তুমি কে? কংহো বলে, আমি যদি খারাপ কেউ হতাম আমি তো আর তোমাকে বাঁচাতাম না, তাই না? আমরা দুজনেই মেয়ে, হয়তো আমরা দুজনেই বড় কোনো সেক্ট থেকে এসেছি। তুমি আমার কথা বলবে না, আমি তোমার কথা বলবো না, এখন থেকে আমরা আলাদা চলবো। এই বলে সে চলে যায়। এরপর দেখা যায় ঝাওহান সেক্টের লোকেরা এখানে আসছে। এটা শুনে লিনহুই অনেক খুশি হয়, কারণ তাহলে তারা ওই নীল ফিনিক্স পাখিটা পেতে পারে। এদিকে কংহো বলতে থাকে, আমি হুয়ানকে বললাম চিউ শহরে আসতে, কিন্তু আমরা কোথায় দেখা করব সেটা তো বললাম না, তাহলে আমি এখন ওকে খুঁজে পাবো কি করে? এরপর আমাদেরকে একটা রহস্যময় লোককে দেখানো হয়, যে তার একজন লোককে বলছিল, মহারাজ আসতে চলেছে, তাই তোমাদেরকে যে কোনো মূল্যে ওই নীল ফিনিক্স পাখি ধরে আনতে হবে। অন্যদিকে কংহো একটা হোটেলে থাকার জন্য আসে। তখনই অনেক জাঁকজমকভাবে সেই মেয়েটা অনেক দাস দাসী নিয়ে আসে। সেখানে এই মেয়েটার পরিচয় দেওয়া হয়। সে ঝাওহান সেক্টের শিষ্য, তার নাম লিংবো। কংহো তাকে দেখে হাই করে। লিংবো কোনো কিছু না বলে চলে যায়। একটু পরে লিংহুই লিংবোর এক দাসীকে বলছিল, তোমার কাছে কি দিয়াশলাই আছে? সে বলে, না তো। সে বলে, তাহলে তুমি আমার মনে কিভাবে আগুন জ্বালালে? তোমাকে দেখার পর থেকে আমার একদম ভালো লাগছে না। তখনই পেছন থেকে লিংবো এসে বলে, এসব ফালতু ফ্লার্টিং বাদ দিয়ে নিজের কাজ করো। লিংহুই বলে, তোমার কি সমস্যা? তোমার সঙ্গে তো আর আমি কিছু করছি না। তোমার দাসীর সঙ্গে আমি একটু বন্ধুত্ব করতে চাইছি, তাতে তোমার কি অসুবিধা? নাকি তোমার হিংসা হচ্ছে? লিংবো বলে, হিংসা? তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নাকি? এই বলে সে চলে যায়। লিংহুই মনে মনে বলে, কিছুই জানতে পারলাম না, ঠিক আছে, রাত গভীর হোক। এদিকে কংহো নিজের ঘরে ছিল।
তখন তার পাশের ঘর থেকে গানের আওয়াজ আসতে থাকে, যেটা ছিল একটা পুরুষের গলা। গানের শব্দে তার ভীষণ বিরক্ত লাগছিল, তাই সে ওই লোকের ঘরে যেতে চায়, তবে দেখতে পায় ঘরের বাইরে ব্যারিয়ার দেওয়া আছে। এরপর সে ওয়েটারের কাছে যায় আর বলে যে সে রুম বদল করতে চায়, তবে ওয়েটার জানায় যে এখন সব রুম ফুল হয়ে আছে। কংহো বলে, আমার পাশের রুমের লোক জোরে জোরে গান গাইছে, আমি কিভাবে ঘুমাবো? আপনি আমার সঙ্গে চলুন, ওই লোকের সঙ্গে কথা বলবেন, আমি তার ঘরে যেতে পারছি না। ওয়েটার বলে, আমরাও যেতে পারি না, কারণ ওটা কোনো মানুষ না, সে হলো ফিনিক্স পাখি, সে নীল ফিনিক্স। ঝাওহান সেক্টর লোকেরা তাকে ওই রুমে বন্দি করে দিয়েছে। উপায় না পেয়ে কংহো নিজের রুমে ফিরে আসে, তবে গানের শব্দে তার একদম ভালো লাগছিল না, তাই সে বাইরে চলে আসে। তখন সে সামনে হুয়ানকে দেখতে পেয়ে তাকে ডাক দেয়। হুয়ান বলে, তুমি এখানে কি করে আসলে? সে বলে, আমি এখানে রুম ভাড়া নিয়েছি, দাঁড়াও আমি তোমার কাছে আসছি। তবে যখন সে সামনে যেতে চায়, লিনহুই হুয়ানের ঘরে ইলুশন দিয়ে দেয়, যার ফলে কংহো অন্য একটা ঘরের সামনে যায়। এরপর সেই লোকের কাছে ক্ষমা চেয়ে আবার ঘুরে সেই লোকের সামনেই যায়। পরে সে বুঝতে পারে হুয়ান হয়তো ইচ্ছা করে এরকম করছে। অন্যদিকে লিনহুই অনেক হাসছিল। হুয়ান বলে, তোমার এগুলো করার কোনো দরকার ছিল? সে বলে, আপনি এখনো ওকে বিশ্বাস করছেন? ও আপনার সঙ্গে সময় কাটাতে চায় শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য। হুয়ান এরপর কংহোর কাছে যায়। কংহো বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও না? নাকি নদীর পাড়ে আমি তোমার সঙ্গে ঠিক করে কথা বলিনি তাই তুমি রেগেছিলে? সত্যি বলতে আসলে ওই সময় সত্যিই আমার অনেক তাড়াহুড়া ছিল, এরপর আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। হুয়ান এরপর তাকে ভেতরে ডাকে। কংহো তার আঘাতের কথা জিজ্ঞেস করে, ওষুধের সকল উপকরণ পাওয়া গেছে কিনা সে বিষয়েও জিজ্ঞেস করে। লিনহুই বলে, এত সহজ না, ওইগুলো অনেক রেয়ার, এত রেয়ার ওষুধ আমরা কোথায় পাবো? কংহো বুঝতে পারে হুয়ানের মন খারাপ, তাই সে বলে, তুমি জানো আমার পাশের ঘরে একটা পাখি থাকে, শুনেছি সেটা নাকি নীল ফিনিক্স, ওটা না সারা রাত ধরে গান গাইছে। এটা শুনে তারা ভীষণ অবাক হয়ে যায়। লিনহুই বলে, তার একটা পালক ইয়াং মাস্টারের ওষুধের জন্য দরকার। কংহো বলে, তাহলে আমি এখনই ওর কাছে যাচ্ছি আর দুটো পালক নিয়ে আসছি। এরপরে সে আবার ফিরে বলে, তোমাদের ক্যান্সেলেশন টেকনিকটা আমাকে একটু শিখিয়ে দাও না। হুয়ান লিনহুইকে সেটা শিখিয়ে দিতে বলে। এরপর কংহো সেই ব্যারিয়ার ভেঙে ফিনিক্স পাখির সঙ্গে দেখা করতে আসে, তবে বুঝতে পারে ভেতরে আরো একটা ব্যারিয়ার রয়েছে। কংহো বলে, তুমি কি করে এভাবে থাকো? তাই তো তুমি রাতে গান গাও, তবে তুমি দেখতে অনেক সুন্দর। ফিনিক্স পাখি বলে, সুন্দর হলেই কি লাভ, আমি তো মরে যাব। ঝাওহান সেক্টর লোকেরা আমাকে বন্দি করে ফেলেছে, তাদের লিডার পশু পাখি বন্দি করে, তুমি আমাকে মুক্ত করতে পারবে? সে বলে, আমি তো মুক্ত করতে চাই, তবে এই ব্যারিয়ার কি করে ভাঙবো? সে বলে, এটা ভাঙা যাবে চোখের পানিতে। অন্যদিকে লিনহুই বাইরে যাচ্ছিল। হুয়ান বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি জানি তুমি ফিনিক্স পাখির পালক চুরি করতে যাচ্ছ, আমি তোমাকে বলে দিচ্ছি চুরি করা জিনিসের আমার প্রয়োজন নেই। লিনহুই বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘুমাতে যাচ্ছি। দেখা যায় সে কংহোর পাশের রুমে এসেছে, তবে এই রুমে ছিল লিংবো। এদের মধ্যে তো তখন ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে কংহো বলে, দেখো আমি অনেক কষ্টে এক ফোঁটা চোখের পানি বের করেছি, তুমি কিন্তু আমাকে তোমার একটা পালক দেবে। এরপর ব্যারিয়ার ভেঙে যায়। এদিকে এরা ফাইট করছিল, তখন তারা নীল ফিনিক্সের উড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে। কংহো বলতে থাকে, তুমি একটা মিথ্যাবাদী, তোমার একটা পালক আমাকে দিলে না। লিনহুই বলে, কংহো, তার মানে তুমি ফিনিক্স পাখির রুমে ইলিউশন করে দিয়েছিলে যাতে আমি ভুল রুমে যাই। তখন দেখা যায় সত্যি কংহোই এই কাজটা করেছে। লিংবো বলতে থাকে, তোমরা আমার ফিনিক্স পাখি ছেড়ে দিয়েছো। সে জংশির গলায় তলোয়ার ধরলে জংশি তলোয়ারটা বন্ধ করে দেয় আর বলে, তলোয়ার চালাতে জানলেই সবার সামনে ধরতে হয় না। লিংবো বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষ নয়। কংহো বলে, তুমি আমাদেরকে কেন দোষ দিচ্ছ? তুমি নীল ফিনিক্সকে বন্দি করে কেন রাখতে চেয়েছিলে? ও আমাকে সব বলেছে, তোমরা পশু পাখি বন্দি করে রাখো। লিংবো বলে, ও মিথ্যা বলেছে, আমরা একটা সেক্টের লোক হয়ে এরকম কাজ কি করে করতে পারি? ওকে আমাদের প্রয়োজন বংশবৃদ্ধির জন্য। এটা শুনে তো তারা আরো অবাক হয়। লিংবো বলে, আসলে আমাদের সেখানে একটা মেয়ে ফিনিক্স পাখি রয়েছে, বংশবৃদ্ধির জন্য আমাদের একটা পুরুষ নীল ফিনিক্সের প্রয়োজন, তবে ও আমাদের সঙ্গে যেতেই চায় না, কারণ ওর আমাদের ওই মেয়ে পাখিটা পছন্দ না। এটা শুনে লিনহুই আর কংহো ভীষণ হাসতে থাকে। এরপর তারা সবাই মিলে নীল ফিনিক্স পাখি ধরতে বেরিয়ে পড়ে। রাস্তায় লিংবো একটা ফল ছিঁড়ে কংহোর গায়ে মারতে চাইলে জংশি সেটা ধরে ফেলে। লিংবো বলে, নীল ফিনিক্সের এই ফল পছন্দ, সে এই ফল ছাড়া অন্য কিছু খায় না। জংশি বলে, তুমি বলতে চাইছো তার মানে সে এই এরিয়া ছেড়ে যাবে না? লিংবো বলে, তাই আমরা আলাদা আলাদা খুঁজবো। সে লিংহুইকে তার সঙ্গে যেতে বলে। কংহো বলে, নীল ফিনিক্সের আর কি পছন্দ? লিংবো বলে,
তার মেয়ে পাখি পছন্দ। এরপরে তারা আলাদা যাচ্ছিল। কংহো বলে, হুয়ান, আমি কি কিছু করেছি যার কারণে তুমি আমার উপর রেগে আছো? তুমি কি রেগে আছো যে আমি তোমাকে কেন কোনো তেলিসমান পাঠাইনি? আসলে তোমার দেওয়া তেলিসমানগুলো সব পানিতে পড়ে গিয়েছিল। হুয়ান বলে, মিথ্যা কথা। সে বলে, না, সত্যি কথা, সবগুলো পানিতে পড়ে গেছে। তবে এতে তো আমিও রেগে থাকতে পারি। তুমিও তো আমাকে কোনো খবর পাঠাওনি। হুয়ান বলে, আমি পাঠিয়েছি। সে বলে, কিন্তু আমি তো কোনো খবর পাইনি। আমি সত্যি বলছি, আমি কোনো তেলিসমান পাইনি। হুয়ান বলে, হয়তো সেটাও পানিতে পড়ে গেছে। এদিকে এরা দুজন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল আর ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে এরা দুজন খুব কাছাকাছি চলে আসে। অন্যদিকে কংহো সেখানে একটা পাখি দেখতে পায়। সে বলে, দাঁড়াও, আমি পাখিটার সঙ্গে কথা বলে আসি। সে একটা ম্যাজিক্যাল টুলসের মাধ্যমে পাখিটাকে জিজ্ঞেস করে এখানে কোনো নীল ফিনিক্স এসেছিল কিনা। পাখিটা তাকে বলে যে এসেছিল, কাল রাতে মিষ্টি মিষ্টি কথাও বলেছে, তবে এরপর সে সকালবেলা পালিয়ে গেছে। কংহোর মাথায় তখন আরেকটা বুদ্ধি আসে। এদিকে এই দুজন দূরে সরে যায়। লিংবো তার উপর অ্যাটাক করতে চাইলে লিংহুই তার তলোয়ারটা ধরে। লিংবো তখন বলে, ও, তার মানে তুমি ডেমন কাল্টিভেটর। লিংহুই বলে, তাতে কি হয়েছে? ডেমন হয়েও আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। আসলে এই লিনহুই কিন্তু একটা শিয়াল। এদিকে দেখা যায় কংহো ঘাস দিয়ে একটা মেয়ে পাখির মতো বানিয়েছে। হুয়ান বলে, এতে কি কাজ হবে? সে বলে, অবশ্যই হবে। এদিকে লিংবো লিংহুইকে একটা বাটির ঘ্রাণ শুকতে দেয়। সে বলে, এটা কি? লিংবো বলে, আসলে আমি আমার কুকুরটাকে আনতে ভুলে গেছি, তাই তোমাকে দিয়ে ঘ্রাণ শুকাচ্ছি। এতে এদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। অন্যদিকে কংহো লুকিয়ে গান গাইছিল। পরেই এরা দুজনে সেখানে চলে আসে, আর সেই নীল ফিনিক্সও আসে। জংশি তাকে বন্দি করে ফেলে। এরপর এরা সবাই অনেক খুশি ছিল। লিংবো কংহোকে আলাদা নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ওদের দুজনকে বলে দিয়েছো আমি ওই দিন চোরদের ধরেছিলাম? কংহো বলে, না, বলিনি। লিংবো বলে, ঠিক আছে, আমি তাহলে নীল ফিনিক্সের একটা পালক তোমাকে দিয়ে দেব। তখনই এরা দুজন সেখানে চলে আসে। লিনহুই বলে, ইয়াং মাস্টারের চিন্তা হচ্ছিল যে তুমি কংহোকে আলাদা এনে কি জিজ্ঞাসাবাদ করছো। তখনই তারা একটা সিগন্যাল পায়, যার ফলে তারা সবাই সেদিকে যেতে থাকলে হঠাৎ এক বিষাক্ত ধোঁয়া আসতে থাকে, যার কারণে লিনবো অজ্ঞান হয়ে যায়। তবে এদের দুজনের কিছু হয় না। আর কংহোকে তার মাস্টার বিষ ইমিউন করার জন্য একটা ওষুধ দিয়েছিল, যার ফলে তারও কিছু হয় না। এরপরে তারা সামনে এসে দেখতে পায় এক লোক সেই পাখিটাকে চুরি করে নিয়ে যেতে চাইছে। জংশি আর কংহো তার পিছু করে। হঠাৎ কংহো সেই লোককে ধরলে তার হাত বরফ হয়ে যেতে শুরু করে। জংশি মনে মনে বলে, আমাকে তোমাকে বাঁচাতেই হবে, আমার ব্যবহারের জন্য ক্ষমা করে দিও। এই বলে সে তার কাছে গিয়ে তাকে কিস করতে শুরু করে। আর এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়। ড্রামার প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। ড্রামাটা আমি কন্টিনিউ করব কিনা সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।